স্বাগত জানাচ্ছি ফাতুরগঞ্জ থেকে মধুসূদন। সাথে আছে আমি শামীম জাহিদি। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবনে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনায় ভ্রমণ বাতিল করছেন দেশ বিদেশের পর্যটকরা। বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বা তোয়াব বলছে, প্রতি শীতেই পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক আনাগোনা বাড়লেও এবার পরিবেশ বিপন্ন হওয়ার খবরে কমেছে সুন্দরবন পর্যটকদের আকর্ষণ। আজ আমাদের আলোচনার বিষয় সুন্দরবনের পর্যটন এবং শীতকালীন পর্যটন। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ রাশিদুল হাসান এবং দ্য বেঙ্গল ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক ও ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা তোয়াবের পরিচালক মাসুদ হোসাইন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সবুজ প্রকৃতি, প্রাণবৈচিত্র্য, নদী আর প্রাণোচ্ছল মানুষ, রূপ রস বর্ণগন্ধময় গোটা বাংলাদেশই শীতে পরিণত হয় পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণীয় স্থানে। উত্তরে ঐতিহাসিক মহাস্থানগড় আর তার সাথে গ্রামীণ জনপদের চিরায়ত ছবি, আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি। দক্ষিণে পৃথিবীর সবচেয়ে বড় সাগর সৈকতের বালুকা বেলায় উত্তাল ঢেউয়ের দোলা। পূর্বে পাহাড়ি জনপদ, প্রাকৃতিক জল ঝর্ণা ভিজিয়ে দিবে একঘেয়ে মন। পশ্চিমে বৃহত্তম ম্যানগ্রোভ বন, বন্যপ্রাণীর অবাধ বিচরণ। দূরপাল্লার পরিবহন কোম্পানিগুলো বলছে, এ সময় কোথাও বেড়াতে যেতে চাইলে টিকিট বুক করতে হবে সপ্তাহখানেক আগে। থাকা খাওয়ার সুবিধা ভালো থাকায় পরিবার নিয়ে যারা বেড়াতে যান তাদের প্রধান আকর্ষণ কক্সবাজার। প্রবাল দ্বীপের নিঝুম নীরবতায় নীল জলের ছোঁয়া পেতে সেন্ট মার্টিন যাচ্ছে এ দলটি। শীত এলেই যানজট আর কর্মব্যস্ত নগরীর কোলাহল ছেড়ে দূরে কোথাও ছুটে যেতে চায় মন। প্রকৃতির সাথে মিতালি হবে, নাগরিক একঘেয়ে জীবনে নেমে আসবে কিছুটা স্বস্তি। টোয়াব বলছে, প্রতি শীতেই বাংলাদেশে বেড়াতে আসে অন্তত 25,000 বিদেশি পর্যটক। তাদের বেশিরভাগেরই আকর্ষণের কেন্দ্রে থাকে সুন্দরবন। তবে এবছর এরই মধ্যে সুন্দরবন ভ্রমণ বাতিল করেছে বিদেশিদের অন্তত 25টি দল। গভর্নমেন্ট ট্যুরিজম ফ্রেন্ডলি না, আপনার পলিটিশিয়ানরা ট্যুরিজম কমিটমেন্ট নাই তাদের, আপনি কি করে ডেভেলপ করবেন? শুধু বিদেশি না, বাংলাদেশি অনেকেই যাচ্ছে না। টোয়াব বলছে, পর্যটনকে সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হলেও নীতি নির্ধারণী পর্যায়ে কখনোই বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় দেশের প্রায় 300 ট্যুর অপারেটর কোনো গাইডলাইন ছাড়াই কাজ করছে সরকারি নিবন্ধনের বাইরে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম আমরা একটা চমৎকার প্রতিবেদন ট্যুরিজম নিয়ে। জনাব ডক্টর সৈয়দ রাশিদুল হাসান এবং জনাব মাসুদ হোসাইন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, ভালো ইনশাআল্লাহ। ডক্টর হাসান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন করতে আছি যে আমরা ট্যুরিজমের কথা বলছি, ঠিক এই মুহূর্তে আমরা যখন ট্যুরিজমের কথা বলছি, বাংলাদেশে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে বাংলাদেশের সুন্দরবনে তেলবাহী ট্যাঙ্কার ডুবিতে, এবং সেখানে অনেক যারা যাত্রা বাতিল করেছেন বলে তোয়াব সূত্র আমাদের জানাচ্ছেন। এই প্রেক্ষাপটে একটু হলেও হয়তো থমকে যাবে হয়তো, কিন্তু সামনে যদি আমরা এগোতে চাই, আসলে ট্যুরিজম এগোতে চাই, কি করা উচিত সংক্ষেপে একটু বলতেন। আপনাদের প্রতিবেদনে যা শুনলাম আমরা, যে অনেকে যাওয়া এখানে বাতিল করছে, আমার মনে হয় এইটা যে আমাদের যে প্রকৃতির প্রতি আমাদের যে আগে যে আমরা উদাসীন ছিলাম তার থেকে অনেক সরে যে এসেছি আমরা, এখন যে আমরা অনেক এই ব্যাপারে চিন্তা ভাবনা করি, এটারই কিন্তু একটা প্রতিফলন বলতে পারি আমি। আচ্ছা, ইজ নট দ্যাট যে আমি ওখানে তেল বের হয়ে তেল স্পিল হয়ে আপনার পরিবেশ খারাপ হয়ে গেছে এই জন্য আমি যাচ্ছি, এটা তাই না। আমার যাওয়ার জন্য তেলটা আরো আপনার স্প্রেড হতে পারে, আরো ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, সেটাও একটা আমরা কিন্তু অনেক সচেতন হয়েছি আর কি। সুতরাং এটা আমি বলবো যে আপাতত একটা ধাক্কা খেয়েছি আমরা, দ্যাট ইজ ট্রু। কিন্তু মানে আমরা যে আসলে পরিবেশের প্রতি যে কতটা যে আপনার সচেতন হয়েছে, এটা কিন্তু তার একটা প্রমাণ। এবং আমাদের ট্যুরিজমে এখন আমরা বলি যে আপনার সাস্টেইনেবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম কথা বলছি আমরা। এবং ইকো ট্যুরিজম, সাস্টেইনেবল ট্যুরিজম আপনার প্রধান শর্তই হচ্ছে যে মানুষকে সচেতন করা। আমি ব্যক্তিগতভাবে একটু শেয়ার করি আপনাদের সাথে যে আমি বাংলাদেশের বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো আছে তার মধ্যে অবশ্যই সুন্দরবন একটা অন্যতম আকর্ষণ আমাদের কাছে। এটা শুধু আমরা সেখানে আপনার আনন্দ ফুর্তি করতে যাই না বা একটু সাধারণভাবে রিল্যাক্স করতেই যাই না, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় আছে। এখানকার জীব বৈচিত্র্য যেটা আছে সেটা তো একটা অপার একটা আমাদের জন্য সম্পদ কিন্তু একটা। তো আমি প্রায় 10, 12, 15 বছর আগে আমি যখন সুন্দরবন গেছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে
কটকাতে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু আমি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই জঙ্গলটা আপনি কম এখন কিন্তু এই জঙ্গল নাই দুই পাশে, তখন কিন্তু একদম হাতের কাছে কিন্তু হরিণ রাস্তা। এখন কিন্তু আপনার হরিণ দেখতে হলে আপনাকে দূরবীন লাগাতে হবে। তো এটা আমাদের যে সচেতনতা যে বাড়ছে, এটা কিন্তু একদিকে পরিবেশ বিপর্যয় হয়েছে, আপাতত থমকে দাঁড়িয়েছি আমরা, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমরা নিজেরা এটা আপনার যে অ্যাভয়েড করার চেষ্টা হাসান, করছি। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হুসাইন, মাসুদ হুসাইন, আপনাকে জানতে চাচ্ছি যে ঠিক ইমিডিয়েট ইম্প্যাক্ট কি ট্যুরিজমের প্রতি উপরে যখন এই সুন্দরবনের তেলবাহী ট্যাঙ্কারে ডুবে গেল? ইমিডিয়েট ইম্প্যাক্ট যদি আপনি বলেন তাহলে বলবো যে যে যাত্রাগুলো বাতিল হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে, সেটা একটা দেশি বিদেশিরা করে। তার সংখ্যা যে এখন অনেক বেশি তা না, কারণ বাংলাদেশে কতজন টুরিস্টই বা আসে, তাদের সংখ্যা তো আসলে অনেক কম। সত্যিকার অর্থে যারা টুরিস্ট বলছে বিদেশি পর্যটকদের কথা আমি বলছি। আর বিদেশি পর্যটকদের তালিকাতে সুন্দরবন বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ, এতে দ্বিধা নাই কারোরই। এবং সেটাকে আমাদের বিশ্ব পর্যটকদের মধ্যে আমরা চেষ্টা করছি প্রচার করার জন্য। যখন এই ঘটনাটা ঘটে গেল, আমি গিয়েছিলাম সুন্দরবনে গত 11 তারিখে, যে আমি 4 দিন ছিলাম। এটা বিভৎস, মানে এটা আসলে না দেখলে বিশ্বাস করা কষ্ট। যে জিনিসটা আসলে উচিত ছিল আমাদের, যে যখন জাহাজটা ডুবে যাওয়ার পরে এটা একটা অ্যাক্সিডেন্ট, যেতেই পারে, তার আগের প্রিকশনগুলো আমাদের কি ছিল? সত্যিকার অর্থে কিছুই ছিল না। ডুবে যাওয়ার পরেও আমাদের কাছে এমন কোনো টেকনোলজি ছিল না তেলটা যাতে ছড়িয়ে যায় সেটাকে আমরা রোধ করার সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আমার অভিজ্ঞতা বলে, আমি যে জায়গাতে জাহাজটা ডুবেছে সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে আমি তেল দেখেছি, প্রায় 50 কিলোমিটার। যে জায়গায় জাহাজ ডুবেছে সেখান থেকে আমাদের কোর জোন, যেটাকে আমরা বলি আপনার হেরিটেজ সাইট টাইগার পয়েন্ট, সেটা দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। তার মানে প্রায় কাছাকাছি। তারপরের অবস্থাটা আমি জানি না। তো এখন কথা হচ্ছে যে 2011 সালে যখন এই নৌ রুটটা চালু করা হয়, আমরা কিন্তু তখন থেকেই প্রতিবাদ করছি, যেটা বিশ্ব ঐতিহ্য অঞ্চলের ভিতর দিয়ে যাচ্ছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই তেলবাহী জাহাজের আগেও কিন্তু আরো 2টা জাহাজ ডুবেছে, একটা সিমেন্ট ছিল, আরেকটাতে ছিল খুব সম্ভবত আপনার সার, হ্যাঁ, বা গম বা সার, এরকম একটা কিছু ছিল। এবং আমাদের বক্তব্য ছিল যে এভাবে যেহেতু একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, একটা বড় ধরনের দুর্ঘটনা যদি এখানে ঘটে যায়, এটা আমাদের পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হবে, সাথে সাথে পর্যটকদের জন্য বা পর্যটনের জন্য এটা একটা বড় ধরনের হুমকি হবে বাংলাদেশের। তো 2011 সাল থেকে আমরা প্রতিবাদ করতে করতে আজকে 2014 সাল, গত 3-4 বছরে আমরা এটা করতে পারিনি। আমাদের বিকল্প যে পরামর্শ যেটা ছিল, যে সেটা ঘুষিয়াখালী চ্যানেল, যেটা প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে গেছে আমি যতটুকু জানি। আমাদের অনুরোধ ছিল যে পিরোজপুরের হুলারহাট বন্দর, যেটা এক সময়কার অনেক নামী একটা বন্দর, আপনারা জানেন, যে হুলারহাট বন্দরটাকে আবার ওপেন করা যায় কিনা। লোডিং আনলোডিং টোটালটাই হুলারহাট বন্দরে হবে। সেখান থেকে খুলনার ডিস্টেন্স হচ্ছে আপনার 1 থেকে 1.5 ঘন্টার। আমরা যদি এটা করতে পারি, বাই দিস টাইম আমরা যদি ঘুষিয়াখালী চ্যানেলটাকে আবার রিওপেন করতে পারি, তাহলে কিন্তু সুন্দরবনটা বেঁচে যায়। এটা কিন্তু আমাদের অনেক দিনের দাবি। আজকে ধরেন ঘুষিয়াখালী চ্যানেলের কথা হচ্ছে, আজকে আকরাম পয়েন্ট হয়ে জাহাজ ঘুরে আসছে, কিন্তু সেটা জাহাজ ডুবির পরে কেন, আগে না কেন? এটি হচ্ছে আমার বক্তব্য, যে আজকে পর্যটনের ক্ষতি তো হচ্ছেই, আমরা থেকে শিখি বলতে পারি, কত টাকার ইনকাম করি, কিন্তু পরিবেশের যে ক্ষতি হয়ে গেল সেটা তো আপনি কোনোদিন রিটার্ন করতে পারবেন না। এখান থেকে তো আপনি এটা কে পয়সা দিবে? এই ক্ষতিটার তো কোনো মূল্য হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পর্যটনের যে ক্ষতিটা হয়েছে সেটা খুবই সামান্য। ধরেন আজকে 200 মানুষ যেতে পারে নাই, তার থেকে হয়তো বা $2000 বা $5000 বা $10,000 আমরা ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু পরিবেশের যে ক্ষতি হয়ে গেল সেটা তো আপনি $2 বিলিয়ন দিয়ে ওই ক্ষতি পোষাতে পারবেন না। সে কারণেই এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি বলবো যে রিহ্যাবিলিটেশনের কাজটা শুরু করা উচিত, যাতে আর কোনো ক্ষতি না হয় এবং রুটটা যাতে পরবর্তীতে চালু না হয়। এটা হচ্ছে আমাদের দাবি। ডক্টর হাসান, আপনার কি মনে হয় যে পরবর্তীতে ক্ষতি যাতে না হয় সেই ব্যবস্থা আমরা যথেষ্ট ব্যবস্থা নিতে যাচ্ছি কিনা? আপনার কি মনে হয় এই মুহূর্তে কার্যক্রম দেখে? না, আসলে আমাদের যেটা অসুবিধাটা হয়েছে, যে আমরা কিন্তু অনেক দিন আগে থেকে, যেমন মাসুদ সাহেব বললেন, যে এই 2003-2004 সাল থেকেই যখন আপনার ওই যে ঘুষিয়াখালী ক্যানেলটা যখন বন্ধ হয়ে গেছিল, তখন কিন্তু
অল্টারনেটিভ রুট হিসাবে আপনার এই চ্যানেলটা 2011-তে ওপেন করা হয়। চালু করা হয়েছিল। তখনই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে না, এটা বন্ধ করে রেখে খাসিয়াখালী দিয়ে আসতে হবে। কিন্তু এটা আনফরচুনেটলি এটা হয়েছে কি আপনার ইমপ্লিমেন্টেশন হয়নি। আচ্ছা, এখন দেখেন সুন্দরবনের একটা জিনিস আমরা দেখে সব সময় আর কি, যে সুন্দরবন এমনই একটা আমাদের সম্পদ, আর বারবার এটার উপর আঘাত আসছে আর কি। কিন্তু প্রত্যেকবারই সে তার আঘাতটা কিন্তু সামলে উঠে। যেমন এই সিডরের যে যেটার ঘটনা সময় হয়েছে হলো, সুন্দরবনের কারণে আসলে আমাদের অনেক জীববৈচিত্র্য রক্ষা পেয়েছে। হ্যাঁ, সেটা সুন্দরবনের আপনি কারণে। দেখেন আপনার এখন অনেকটা কিন্তু আমরা সামলে উঠেছি, সুন্দরবন সামলে উঠেছে। এটাও কিন্তু আমি যতটুকু পড়াশোনা করেছি, এই যে রিসেন্ট যে দুর্ঘটনা হলো এটার উপরও বলা হচ্ছে যে এটা প্রাকৃতিকভাবেই কিন্তু এটা যতটুকু ক্ষতি হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু ক্ষতি হচ্ছে না। এটা কিন্তু প্রাকৃতিক কারণে কিন্তু বলা হচ্ছে। ডক্টর হাসান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।